আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি সাইনা ইসলাম। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর মুন্সিগঞ্জের পৌরসভায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমন, এখনো ভবনটি ঠিক করা হয়নি, বিকল্প নিয়ে কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন? জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে ৫ আগস্ট ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের পরে কিন্তু মুন্সিগঞ্জ যখন এক প্রান্তে বিজয় উল্লাসে মাতেন, আরেক পাশে কিন্তু আসলে দুর্বৃত্তরা কিন্তু মুন্সিগঞ্জ পৌর ভবনে কিন্তু আগুন এবং লুটপাটের মতো ঘটনা ঘটেছে বলে আমরা এখানে জানতে পেরেছি। তো এখানে কিন্তু আসলে এখানে যে ভবনটি আছেন সেই ভবনটি কিন্তু এখন একেবারে ঝড়জীর্ণ হয়ে পড়ে আছে, ধ্বংসোত্তর অবস্থায়। তো আমি আপনাকে একটু জানিয়ে রাখি, মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদীর পাড়ে মুন্সিগঞ্জ পৌরসভা 1972 সালে আসলে এই পৌরসভাটি স্থাপন করা হয় এবং প্রায় 10.58 বর্গ কিলোমিটার এই পৌরসভায় প্রায় 1.5 লক্ষ বসতি আসলে এই পৌরসভায় আছে। আসলে এখন আমরা যে এখন ভবনটি আছেন সেই ভবনটি আসলে একেবারে খুব জরাজীর্ণ অবস্থায় পড়ে আছেন। তো এখানে কিন্তু যে নাগরিক সুবিধাগুলি রয়েছে সেই সুবিধা থেকে নাগরিকরা আসলে কিছুটা বঞ্চিত বলে আমরা জানতে পেরেছি এখানে তাদের সাথে কথা বলে। এখানে কিন্তু দুইটি ভবনে কিন্তু আসলে এই নাগরিক কার্যক্রম চলছেন। একটি পুরাতন হাসপাতাল ভবনে এই নাগরিকদের যেই জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ সহ 31টি কার্যক্রম আসলে চালাচ্ছেন। তো এখন আমি একজন এখানে যারা এসেছেন তার সাথে আমি কথা বলবো। আপনি একটু জানাবেন এখানে নাগরিকরা কি বিড়ম্বনা পোহাতে হচ্ছে এখানে? আসলে এখানে বেশিরভাগই আমাদের পৌরসভার থেকে প্রয়োজন হয় আমাদের পৌরসভার চেয়ারম্যানের সনদপত্রটি এবং আমাদের জন্ম নিবন্ধনের। তো এগুলো থেকে আমরা এখন আর পাচ্ছি না। এগুলো পেতে হলে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। তো আমরা চাই যে আমরা যেন এই জন্ম নিবন্ধন, তারপর আমাদের চেয়ারম্যান সার্টিফিকেটগুলো, এগুলো যেন আমরা সঠিকভাবে পাই এবং এই ভবনটি যেন আবার পুনরায় এই ভবনটি ঠিক করা হয়, যেন আবার চালু করা হয়, তাহলে আমরা একটু পৌরবাসী উপকৃত হব। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন, আসলে এখানে যারা সেবা নিতে এসেছেন তারা কিন্তু বিভিন্নভাবে বিড়ম্বনায় পড়ছে বলে আমাদের এখানে জানিয়েছেন। তো এখানে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছেন আসলে খুব অচিরেই তারা এই ভবনটি কাজ শুরু করবেন বলে আমাদের এখানে জানিয়েছেন। তো এই আমাদের মুন্সিগঞ্জে 1.5 লক্ষাধিক যেই বসতি আছে এবং 1.5 লক্ষাধিক যে এলাকাবাসী আছে তারা কিন্তু এই সেবা থেকে খানিকটা বিড়ম্বনায় পড়ছে বলে এখানে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ পৌরসভার ধ্বংসস্তূপ থেকে সর্বশেষ তথ্য। মুন্সিগঞ্জ থেকে পৌরসভা ভবন সংস্কারের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুমন। হাইকোর্ট প্রাঙ্গণে চলছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও প্রবীণ আইনজীবী AF হাসান আরিফের দ্বিতীয় জানাজা। আমাদের সহকর্মী সাফার রয়েছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু সরাসরি হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আপনার সাথে যুক্ত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের উপদেষ্টা হাসান আরিফ উনার জানাজা, দ্বিতীয় যে জানাজা এখানে শুরু হবে। এখানে কিন্তু তার দীর্ঘদিনের যে সহকর্মী রয়েছে, তিনি কি আপনারা জানেন, তিনি কিন্তু বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং তার যে সহকর্মী তারা কিন্তু এখানে এসেছেন তার জানাজা পড়ার জন্য। এখানে কিন্তু প্রধান বিচারপতি উপস্থিত রয়েছেন, এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনিও এখানে উপস্থিত রয়েছেন, এছাড়া বিএনপিপন্থী যারা আইনজীবী তারা
তারা এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি হাইকোর্টের যে বার কাউন্সিল রয়েছে সেখানকার যত আইনজীবী রয়েছে তারা বেশিরভাগ আইনজীবী এখানে তার জানাজা পড়ার জন্য উপস্থিত রয়েছে। আপনারা কিন্তু দেখছেন সরাসরি কিছুক্ষণের মধ্যে হয়তো কয়েক মিনিটের মধ্যেই তার জানাজা শুরু হয়ে যাবে। এই হাইকোর্টে তার দ্বিতীয় জানাজা হবে। এরপরে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি আজ সকালে যে হাইকোর্টে তার জানাজা শেষ করার পরে তাকে এখান থেকে সচিবালয়ে নিয়ে যাওয়া হবে এবং সচিবালয়ে দুপুর 12টায় তার তৃতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। আপনাদেরকে আর কিছু জানিয়ে দিতে চাই যে আমাদের বিমান ও পর্যটন উপদেষ্টা ও ভূমি উপদেষ্টা হাসান আরিফ তিনি গতকাল দুপুর 3টায় অসুস্থ হয়ে পড়লে হঠাৎ তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা তখনই তা জানিয়ে দেয় যে তিনি মারা গেছেন। এরপরে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গন সেখানে একটি শোকের ছায়া নেমে আসে এবং আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা দেশের বাইরে অবস্থান করছিলেন এবং তিনি দেশে ফিরেই সরাসরি এয়ারপোর্ট থেকে মেডিকেলে চলে যান তাকে দেখার জন্য এবং গতকাল সন্ধ্যায় তার কিন্তু প্রথম নামাজে জানাজা হয়েছিল এবং তারপরে তাকে কিন্তু রাখা হয়েছিল রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে। তবে তাকে কোথায় এখন দাফন করা হবে সেটি আমরা এখনো জানি না। তার মেয়ে দেশের বাইরে আছেন, তিনি আগামীকালকে আসার কথা রয়েছে বাংলাদেশে এবং তিনি বাংলাদেশে আসার পরেই আমরা জানতে পারবো যে তাকে আসলে কবে এবং কোথায় দাফন করা হবে। তবে সর্বশেষ আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে আজ বর্তমানে যে দ্বিতীয় জানাজা হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে, এরপর এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে সচিবালয়ে এবং তিনি যেহেতু বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা, তো সেখানে তাকে সচিবালয়ে তার জানাজা হওয়ার কথা রয়েছে দুপুর 12টায় এবং সেখান থেকে তাকে দুপুর 12টার পর হয়তো আবারও কোনো হিমঘরে বারডেম হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হতে পারে। তবে এই ছিল আসলে আমাদের কাছে খবর এবং আপনারা কিন্তু দেখছেন আমরা হাইকোর্ট থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং কিছুক্ষণের মধ্যে কয়েক মিনিটের মধ্যে এখানে কিন্তু জানাজার যত প্রস্তুতি সেই সকল প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তার যে দীর্ঘদিনের যে সহকর্মী তিনি কিন্তু হাইকোর্টে আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই তিনি 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত তিনি 2001 থেকে 2005 সাল পর্যন্ত তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিনের যে তাদের সহকর্মীরা রয়েছে তাকে কিন্তু তার প্রতি শ্রদ্ধা জানাতে তার জানাজার নামাজ পড়ার জন্য এখানে সমবেত হয়েছেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রধান বিচারপতি রয়েছেন, পাশাপাশি অন্যান্য যারা আইনজীবীরা রয়েছেন, বিভিন্ন আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপি পন্থী আইনজীবীরা রয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তারাও এখানে রয়েছেন। বিপুল পরিমাণ তার যে দীর্ঘদিনের সহকর্মীরা তারা এখানে কিন্তু রয়েছেন, তার জানাজার নামাজ পড়ার জন্য এখানে এসেছেন এবং বর্তমানে কিন্তু তার উদ্দেশ্যে তিনি কেমন ছিলেন, তিনি কতটা ভালো মানুষ ছিলেন এমন বক্তৃতা আমরা শুনতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু কথা বলছেন তার যে সহকর্মীরা রয়েছে তার ব্যাপারে কিছু কিছু কথা তারা ছোট করে বলছেন, একজনের পর একজন বলছেন এবং এর মধ্যে থেকেই কিছুক্ষণের মধ্যেই তার জানাজা এখানে শুরু হওয়ার কথা রয়েছে। আমরাও সেটার জন্য অপেক্ষা করছি কখন তার জানাজা এখানে শুরু হবে এবং তার জানাজা এখানে তার জানাজা শেষ হওয়ার পর তাকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে সচিবালয়ে আর সেখানে কিন্তু দুপুর 12টায় তার তৃতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। আপনারা দেখছেন সরাসরি হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমরা যুক্ত রয়েছি। গতকাল আমাদের ভূমি ও বিমান ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ যে মারা গিয়েছেন তার যে দ্বিতীয় জানাজা থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। কিছুক্ষণের মধ্যে এখানে তার জানাজা শুরু হওয়ার কথা রয়েছে। আমরাও সে অপেক্ষা করছি, আপনাদেরকে চেষ্টা করব সরাসরি তার পুরো জানাজা দেখানোর জন্য। আপনারা কিন্তু জানেন যে অন্তর্বর্তী সরকারের যে ভূমি উপদেষ্টা তিনি গতকাল হঠাৎ দুপুরে খাবার টেবিলে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তার পরিবারের সদস্যরা তাকে তার বাসা থেকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান এবং সেখানকার যে কর্তব্যরত চিকিৎসক ছিলেন তিনি বলেন যে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তিনি হাসপাতালে নিয়ে আসার পূর্বে তিনি মারা গেছেন। তো সেখানে তার মৃত্যুর খবর দেশব্যাপী ছড়িয়ে পড়লে সেখানে একটি রাজনৈতিক যে দেশের অঙ্গন সেখানে একটি শোকের ছায়া আসলে নেমে আসে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে হাইকোর্টে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এখানে কিন্তু বিপুল পরিমাণ তার যে দীর্ঘদিনের যে সহকর্মীরা রয়েছে আইন অঙ্গনের তার সহকর্মীরা তার সবাই এখানে উপস্থিত হয়েছেন তার হাসান আরিফের জানাজা পড়ার জন্য এবং তাকে এই জানাজা শেষ হলে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে সচিবালয়ে।
আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবার কথা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি উপস্থিত হয়েছেন জানাজায়। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেন তিনিও কিন্তু এসেছেন তা হাসান আরিফের জানাজা পড়বার জন্য। এছাড়াও প্রধান বিচারপতি উপস্থিত রয়েছেন। তাছাড়া হাইকোর্ট প্রাঙ্গণে এসেছেন তার দীর্ঘদিনের যে সহকর্মী তারা এসেছেন এবং হাইকোর্টের এর পাশাপাশি অন্যান্য যারা আইনজীবীরা রয়েছেন, বিভিন্ন আইনজীবী নেতারা রয়েছেন, তারাও কিন্তু এখানে এসেছেন তার জানাজা পড়ার জন্য। তো আজকে সকাল 11টায় তার জানাজার নামাজ শুরু হবার কথা ছিল, তবে এখন তার যা সহকর্মীরা রয়েছে তারা কিন্তু হাসান আরিফের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। তাদের যে দীর্ঘদিনের পথ চলা ছিল একসাথে এই হাইকোর্টে, সেই স্মৃতিচারণ তারা করছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। আমরা সরাসরি যুক্ত রয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণের মধ্যে এখানে জানাজা শুরু হবার কথা রয়েছে। আপনারা জানেন যে গতকাল ভূমি উপদেষ্টা এবং বেসরকারি বিমান চলাচল পর্যটন উপদেষ্টা হাসান আরিফ মারা গিয়েছেন এবং গতকাল সন্ধ্যায় তার প্রথম জানাজার নামাজ সেটি ধানমন্ডি 7-এর একটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং তার জানাজার নামাজে অংশ নিয়েছেন। এবং আজকে তার যে দ্বিতীয় জানাজা এখানে হচ্ছে হাইকোর্ট প্রাঙ্গণে, সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন তার সহকর্মীরা, পাশাপাশি রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরাও এখানে এসেছেন জানাজার নামাজ পড়ার জন্য। আপনার দুঃখিত, আপনাদেরকে আরেকটি খবর জানিয়ে দিতে চাই যে হাসান আরিফের মেয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করছে বর্তমানে এবং তিনি বাংলাদেশে আসার পরেই জানা যাবে যে তাকে কবে এবং কোথায় দাফন করা হবে। সেই ব্যাপারে কিছু এখন পর্যন্ত স্পষ্ট করে তার পরিবারের সদস্যরা বলেনি এবং আপনারা জানেন যে তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কথা আমাদের সাথে বলা হয়নি এবং এই মুহূর্তে কিন্তু হাইকোর্টে যখন তাকে নিয়ে আসা হয়েছে তখন তার সাথে তার পরিবারের সদস্য, তার ছেলে কিন্তু এখানে এসেছেন এবং এই মুহূর্তে যেটি আমরা দেখতে পাচ্ছি যে তার যে রাজনৈতিক তার যেই পেশাগত যে দায়িত্ব পালনকালে যাদের সাথে তিনি মিশেছেন এবং এই হাইকোর্টে কাজ করেছেন তারা কিন্তু তার উদ্দেশ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখছেন এবং হাইকোর্টের বড় বড় আইনজীবী যারা রয়েছেন তারা এখানে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি এখানে রয়েছেন। পাশাপাশি প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেন তিনি এসেছেন এবং বিএনপিপন্থী আইনজীবী তিনিও এখানে এসেছেন। আইনজীবীরা এখানে এসেছেন, বার কাউন্সিলের সদস্যরা এখানে রয়েছে এবং আরও দেখতে পাচ্ছি যে হাইকোর্টে অন্যান্য যারা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এসেছেন তার জানাজার নামাজ আদায় করতে। তো দুপুর এখন পর্যন্ত তার জানাজা নামাজ শুরু হতে কিছুটা হয়তো বিলম্ব হচ্ছে এবং তার উদ্দেশ্যে যে স্মৃতিচারণমূলক বক্তব্য সেটি তার সহযোদ্ধারা রাখছেন এবং কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তো এই ছিল হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমার কাছে থাকা সর্বশেষ। সরকারের উপদেষ্টা ও প্রবীণ আইনজীবী এএফ হাসান আরিফের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হচ্ছে হাইকোর্ট প্রাঙ্গণে। সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাফা। মানিকগঞ্জে কমেছে শীতকালীন সবজি সহ সব ধরনের নিত্যপণ্যের দাম, তবে মানিকগঞ্জে বোতলজাত ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানিকগঞ্জের বাজারে সবজি সহ নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তো শীতকালীন সবজির দাম কিন্তু একেবারেই অনেকটাই হাতের নাগালের মধ্যে চলে এসেছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মাঝে। কিন্তু আর নিত্যপণ্যের প্রয়োজনের দ্রব্যের মধ্যে আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলোর দাম কিছুটা কমেছে। আজ যেমন পেঁয়াজ, দেশি যে নতুন পেঁয়াজ, সে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা, আদা
100 টাকা, আদা 100 টাকা, রসুন 200 টাকা। আর সবজির দাম কিন্তু 15 থেকে 20 টাকা কেজি প্রতি এই এক সপ্তাহের ব্যবধানে কমেছে, এবং সবজি বাজার কেজি প্রতি 20 থেকে 40 টাকা পর্যন্ত কেজিতে, যা গত সপ্তাহে ছিল 70 থেকে 80 টাকা কেজি। তো মাছ মাংসের বাজারের কথা বলতে যে তাহলে মাছের দামটাও অনেকটাই সহনশীল হয়ে এসেছে, এবং মাংস বাজার গরুর মাংস 750 টাকা থেকে কমে 700 টাকা হয়েছে, এবং ব্রয়লার মুরগি 170 টাকা হয়েছে, যেটা গত সপ্তাহে ছিল 190 টাকা। ডিমের দাম ছিল 50 টাকা হালি, সেটা 48 টাকা হালি। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে এই বাজারের অনেকটাই নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে, যা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের যে ভোক্তারা রয়েছেন তারা যেটি বলছেন যে বাজার মনিটরিং এর কারণে কিছুটা নিয়ন্ত্রণে আসছে, যাতে মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন এবং যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তারা যেন কারসাজি করে এই দাম বৃদ্ধি না করতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা দাবি জানিয়েছেন। তো আমরা এই বিষয়ে কথা বলেছি জেলা প্রশাসনের সাথে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে। তারা যেটি বলছেন যে এই বাজার নিয়ন্ত্রণের জন্য তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ভ্রাম্যমাণ আদালত এবং টাস্কফোর্সের মাধ্যমে প্রতিনিয়তই বাজারে এসে তারা বাজার মনিটরিং করছেন, যে কারণে বাজার অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। তো তারা তাদের নিয়ম অভিযানে অব্যাহত আছে, এবং তারা যেটি বলছেন যে আর কিছুদিন গেলেই কিন্তু বাজার একেবারে সহনশীল হবে, যা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের জন্য বাজারে স্বস্তি ফিরে আসবে বলে তারা জানিয়েছেন। তো আমরা বাজারের আরো খবর জানতে এখন চলে যাব লক্ষ্মীপুর। আমাদের সহকর্মী রয়েছেন স্বপন, তার কাছে। স্বপন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমন জানাচ্ছেন যে মানিকগঞ্জের নিত্যপণ্যের বাজার, আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের দালাল বাজারে যে কাঁচা নিত্যপণ্যের বাজার রয়েছে। আমি যদি আপনাকে বলি যে এখানকার যে বিভিন্ন শাকসবজি রয়েছে, বিশেষ করে যে ফুলকপি, বর্তমানে ফুলকপি 50 টাকা করে বিক্রি হচ্ছে। নতুন যে আলু সে আলু 40 টাকা করে, সিম 70 টাকা করে বিক্রি হচ্ছে, টমেটো 80 টাকা করে, এবং মূলো 20 টাকা থেকে 25 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া রয়েছে যে শসা বিক্রি হচ্ছে 25 টাকা করে, আর রয়েছে যে আপনার বেগুন, সেই বেগুনও বিক্রি হচ্ছে 70 টাকা করে, এবং বরবটি সিম বিক্রি হচ্ছে 80 টাকা করে। যে লক্ষ্মীপুরের নিত্যপণ্যের বাজারের মধ্যে শাকসবজির দাম কিছুটা কমলো, মাছ মাংসের দামও প্রায় স্বাভাবিক রয়েছে, কিন্তু লক্ষ্মীপুরে যে ইলিশ মাছ রয়েছে, এই ইলিশ মাছ এখন প্রতি কেজি 2500 টাকা করে বিক্রি হচ্ছে, এবং যে ইলিশ মাছের সাইজ যেটা 700 গ্রাম সেটা 1800 থেকে 2000 টাকা করে বিক্রি হচ্ছে। এবং লক্ষ্মীপুরে যে বর্তমানে যে সয়াবিন তেল রয়েছে এবং সয়াবিন তেলের সংকট রয়েছে, আমাদের কাছে ক্রেতারা অভিযোগ করছে যে আসলে তারা যে বাজারে ঘুরছে সয়াবিন তেল পাচ্ছে না, এবং বিভিন্ন দোকানে বেশি করে পণ্য কিনলে তারা সয়াবিন তেল দিচ্ছে, এবং দোকানদাররা জানাচ্ছেন যে এখানকার যে লক্ষ্মীপুরে বড় পাইকাররা রয়েছে সেখানে তারা সয়াবিন পাচ্ছে না, এবং পাইকাররা যেটি জানিয়েছেন যে মেলগুলোতে সয়াবিন তেল না থাকার কারণে লক্ষ্মীপুরের সয়াবিন তেলের সংকট রয়েছে, এবং সয়াবিন তেল যেসবগুলো পাওয়া যাচ্ছে সেগুলো গায়ের দাম থেকেও ক্রেতাদের কাছে 10 থেকে 15 টাকা বেশি দামে বিক্রি করছে। এছাড়া যে মাছ মাংসে লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি 190 টাকা করে বিক্রি হচ্ছে। সায়না, এ ছিল লক্ষ্মীপুর থেকে নিত্যপণ্য বাজারের সর্বশেষ খবর। মানিকগঞ্জ এবং লক্ষ্মীপুর থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলী মুসাফন। কুষ্টিয়ার মহাসড়কে অবৈধ যানের দৌরাত্ম্য বেড়েই চলেছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। এই দৌরাত্ম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ নিয়েছে কিনা? চায় না, মহাসড়কে অবৈধ যান চলাচল নিষিদ্ধ হলেও কুষ্টিয়ার মহাসড়কগুলো কিন্তু এগুলো চলছে অবাধে, অর্থাৎ এর দৌরাত্ম্য কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমি রয়েছি কুষ্টিয়ার মজবপুর গেট, এটি খুলনা এবং কুষ্টিয়া মহাসড়ক। এই মহাসড়কের যদি একটু চিত্র আপনাকে দেখাতে চাই, যেমন এই মহাসড়কটিতে কিন্তু বড় বড় যান চলার কথা, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অবৈধ যে যানগুলো 3 চাকার যে 3 হুইলার, পটাং এবং অটো, এইগুলোই কিন্তু ভরে গেছে, অর্থাৎ এই অবাধেই এই যানগুলো চলছে, এবং এই
অবৈধ যানগুলো চলার কারণেই কিন্তু প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনার কবলে পড়ছে এবং এখানে যারা নিয়মিত যে বড় বড় যানবাহনগুলো রয়েছে সেগুলোর কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। আসলে দীর্ঘদিন ধরে এই অবৈধ যানের যে নিষেধাজ্ঞা হাইকোর্ট কর্তৃক দেওয়া রয়েছে তারপরেও কিন্তু কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। অর্থাৎ এই অবৈধ যে থ্রি হুইলার বলেন, পটাং বলেন এবং যে অটো বলেন, এগুলো কিন্তু মহাসড়কগুলোতেই চলছেই, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত এক মাসে কুষ্টিয়া শহরে প্রায় 50টির অধিক কিন্তু এই অবৈধ যানে সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটেছে এবং সেখানে 15 জন নিহত হয়েছে এবং আহত কিন্তু 50-এর অধিক। তাই যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বলছে যে যত দ্রুত সম্ভব এই যে অবৈধ যানগুলো মহাসড়কে চলছে এগুলো কিন্তু বন্ধ করার দাবি জানাচ্ছেন তারা। আমি এ বিষয়ে যারা বড় বড় গাড়ি চালকরা রয়েছেন, যারা বৈধ যান চালক রয়েছেন, আমি তাদের সাথে কথা বলেছি। বৈধ যান চালকরা যদি বলছেন যে এই যে মহাসড়কে এই অবৈধ যানগুলো কিন্তু ছোট ছোট যে পকেট গেট রয়েছে, পকেট রাস্তা রয়েছে, সেগুলো দিয়ে যখন হঠাৎ করে সড়কে উঠে যায় তখন কিন্তু তারা ঘটনার কবলে পড়ে। তাই তারা বলছে এই যানগুলো বন্ধ করার কথা। আমি একটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই না যে আসলে এই যে অবৈধ যে যান, এই যানগুলোর কোনো ফিটনেস নাই, এই ড্রাইভিং লাইসেন্স নাই এবং এদের যারা চালায় তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই, যার কারণে কিন্তু প্রতিদিনই এই দুর্ঘটনার শিকারে হচ্ছে সাধারণ মানুষ। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ায় প্রায় 3000 থেকে 3500-এর মতো কিন্তু অবৈধ যান রয়েছে, যেগুলো পুলিশের তথ্য মতে, কিন্তু আমাদের তথ্য মতে বা সাধারণ মানুষের তথ্য মতে এটা কিন্তু আরো বেশি রয়েছে। তাই সাধারণ মানুষ বলছে প্রশাসনকে শুধু এই অবৈধ যান নয়, অবৈধ যান তৈরির কারখানাগুলোর অভিযান চালাতে হবে, তবেই কিন্তু এই অবৈধ যান মহাসড়কে বন্ধ হবে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। সাইনা, ধন্যবাদ তিতাস। অবৈধ যানের দৌরাত্ম্য নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তিতাস। সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, সংস্কার না হওয়া নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, সেখানকার বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, 30 বছর আগে এই বাস টার্মিনালটি আধুনিক ভাবে নির্মাণ করা হয়েছিল এবং বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল নামে এটি নামকরণ করা হয়েছিল। তো আসলে 30 বছর আগে এটি নির্মাণ হওয়ার পরে আসলে সংস্কার না করার কারণে এটি এতটাই জীর্ণ দশা এবং বলা যায় যে এটি অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং অব্যবস্থাপনা রয়েছে চারিদিকে, যে কারণে যারা রয়েছেন পরিবহন শ্রমিক রয়েছেন, যাত্রীরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে অনেকটাই দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে যাত্রীদের যে যাত্রী ছাউনি বা বিশ্রামাগার, এগুলো আসলে না থাকার কারণে বৃদ্ধ এবং নারীদের বেশি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এবং তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারপরে বাসে উঠতে হচ্ছে। তো আসলে এই যে বসার স্থান না থাকা এবং সড়কগুলোরও অনেকটাই দুরবস্থায় পরিণত হয়েছে, এসব কারণে যে আসলে যে অবস্থা তৈরি হচ্ছে, মানুষজন কিন্তু বলছিল, যে যাত্রীরা বলছিল যে এটি সংস্কার না করার ফলে কিন্তু দুর্ভোগের সীমা নেই তাদের। এবং এটি আসলে যারা পরিবহন শ্রমিক রয়েছেন এবং বাস মালিক সমিতির নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা এটি সংস্কারের ব্যাপারে বা পুনর্নির্মাণের ব্যাপারে কিন্তু একাধিকবার তারা পৌর কর্তৃপক্ষকে জানিয়ে এসেছিল এবং সেক্ষেত্রে তাদের আসলে সেই দাবিটি পূরণ হয়নি। এবং আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছিল যে 9 বছর আগে কিন্তু পৌর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে কিন্তু এটির একটি নতুন প্রকল্প তারা তৈরি করেছিল, বাট এখন পর্যন্ত কিন্তু সেটি এখনো সেই অর্থায়ন না হওয়ার ফলে এটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না, এমনটি পৌর কর্তৃপক্ষ বলছিল। তো এ ছিল আমার কাছে যে সংস্কারের অভাবে যে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের যে বেহাল দশায় পরিণত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের দুরবস্থার বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাহা। যশোরে ফুটপাত দখল করে রাস্তার উপর যত্রতত্র পার্কিং এর ফলে সৃষ্টি হচ্ছে যানজট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। এই পরিস্থিতি নিরসনে প্রশাসনের কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ সাইনা আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে আসলে যশোরে কিন্তু অবৈধ পার্কিং এবং যত্রতত্র পার্কিং এর কারণে কিন্তু আসলে যানজট সৃষ্টি হচ্ছে, যেটা ক্রমান্বয়ে স্থায়ী যানজটের দিকে চলে যাচ্ছে। তবে এই ক্ষেত্রে আমরা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসনের যে উদ্যোগটি থাকার কথা, আমরা কিন্তু সেরকম কোনো উদ্যোগ এখনো পর্যন্ত দেখেনি। আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে 5ই আগস্টের পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে
পৌর মেয়র জায়গায় পৌর প্রশাসক যিনি নিযুক্ত হয়েছেন তার পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা সড়কের পাশে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ ছাড়া আমরা যানজট নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ দেখিনি। তবে আমরা এ বিষয়ে কথা বলেছি। যশোরে যানজট মূলত সৃষ্টি হচ্ছে, যদি আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি, যে ইজি বাইকের যত্রতত্র পার্কিং, তারপরে অটোরিকশা যত্রতত্র পার্কিং, যত্রতত্র দাঁড়িয়ে থাকার জন্য মূলত কিন্তু আসলে যানজটগুলো সৃষ্টি হচ্ছে। তো আমরা প্রথমে কথা বলার চেষ্টা করছি ইজি বাইক চালক এবং অটোরিকশা চালকদের সাথে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক না থাকার কারণে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। তো আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলে জানতে পেরেছি যে অদক্ষ ড্রাইভার এবং যত্রতত্র পার্কিং এবং যেখানে সেখানে যাত্রী উঠানামা করার কারণে কিন্তু আসলে যানজট সৃষ্টি হচ্ছে। তো ট্রাফিক বিভাগ যেমনটা জানিয়েছেন যে এই ক্ষেত্রে ট্রাফিক ইজি বাইক এবং অটোরিকশা চলাচলে সরকার যদি একটা নির্দিষ্ট নীতি প্রণয়ন করেন, আইন প্রণয়ন করেন, তাহলে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে যশোরের ট্রাফিক ব্যবস্থার সর্বশেষ। যশোর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাগর। প্রশাসনিক পদক্ষেপ যানজট সংক্রান্ত বিষয়। বরগুনায় বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, আমাদের জানাবেন যে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সেবা অব্যাহত হচ্ছে কিনা বা পরিচালিত হচ্ছে কিনা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা সদর হাসপাতালে। শীতজনিত রোগের সংখ্যা কিন্তু প্রতিদিনে বাড়ছে এবং শীতের কারণে কিন্তু শিশু রোগী এবং বৃদ্ধরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে শিশুরা কিন্তু ভর্তি হচ্ছে, শুধু বরগুনা সদর হাসপাতাল না, এবং এছাড়াও কিন্তু বরগুনার যে অন্যান্য উপজেলা রয়েছে সেই অন্যান্য উপজেলায় কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানানোর চেষ্টা করেছে যে ঠান্ডা যত বাড়ছে এবং রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে, বিশেষ করে নিউমোনিয়া আক্রান্ত রোগীও কিন্তু বেশি বৃদ্ধি পাচ্ছে। এবং বরগুনা সদর হাসপাতালে 200-250 শয্যার হসপিটাল হলেও এখনো কিন্তু 274 জন কিন্তু রোগী ভর্তি রয়েছে। এবং এছাড়া শিশু রোগীর সংখ্যা কিন্তু খুব বেশি উদ্বেগজনক হারে বাড়ছে এবং প্রতিদিন কিন্তু অর্ধশতাধিক শিশু রোগী কিন্তু ভর্তি হচ্ছে। এছাড়াও বরগুনায় প্রায় 40টি শিশু বেড থাকলেও সেখানে কিন্তু এখন প্রায় 74 জন শিশু রোগী ভর্তি রয়েছে। আমরা বরগুনা সদর হাসপাতালে ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছেন, এখানেও 55 জন ডাক্তারের পদ থাকলেও মাত্র 14 জন ডাক্তার দিয়ে কিন্তু এই চিকিৎসা সেবা দিতে তারা হিমশিম খাচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। বরগুনা থেকে হাসপাতাল পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুসা। এবার চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এ কে এম নাজিম রয়েছেন সেখানে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজিম, আমাদের জানাবেন যে সেখানকার হাসপাতালের সার্বিক পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন? গত কয়েকদিন ধরে চট্টগ্রামে মূলত শীতজনিত যে রোগ রয়েছে সেগুলো কিন্তু বাড়ছে, কারণ গত 3-4 দিন ধরে চট্টগ্রামের তাপ আসলে বাড়ছে, কারণ নগরের পাশাপাশি জেলার সবগুলো জায়গাতেই কিন্তু শীতের তীব্রতা সেটি বাড়ছে। সেই কারণে কিন্তু শীতজনিত যেসব রোগ রয়েছে, সর্দি, জ্বর, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট কিন্তু দেখা দিচ্ছে। আমরা যেটি দেখেছি, সবচেয়ে বেশি কিন্তু আক্রান্ত হচ্ছেন শিশুরা কিন্তু তাদের ঠান্ডা লেগে যাওয়ার পরপরে কিন্তু সর্দি এবং নিউমোনিয়ার পাশাপাশি শ্বাসকষ্ট চলে আসছে। আমরা গত কয়েকদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে যেটি দেখছি, এখানকার 3-4টি ওয়ার্ডে কিন্তু শিশুদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি শিশুদের পাশাপাশি কিন্তু যারা বৃদ্ধ রয়েছেন, যাদের বয়স 40-এর উপরে, তারাও কিন্তু শীতজনিত এসব রোগে কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন। নগরের পাশাপাশি জেলার সবগুলো উপজেলা, হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, মিরেশ্বর, সীতাকুণ্ড, আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া, সন্দ্বীপ, এইসব উপজেলায় কিন্তু শীতের তীব্রতা বাড়ার কারণে কিন্তু শীতজনিত যেসব রোগ রয়েছে সেগুলো কিন্তু বাড়ছে। এবং হাসপাতালে যদি আমরা যে হিসাব দেখি, গড়ে এখানে 30 থেকে 35 জন আসলে শীতজনিত রোগীরা আসছেন, তাদেরকে হাসপাতালে অধিকাংশ কিন্তু ভর্তি দিয়ে দেওয়া হচ্ছে। এবং তাদের যারা শিশুরা আসছেন তাদের অধিকাংশ কিন্তু নিউমোনিয়া থেকে শ্বাসকষ্ট চলে আসছেন। তো চিকিৎসকরা যেটি বলছেন, কিন্তু সকাল যে শীতের তীব্রতা দুপুরের দিকে কমলেও বিকাল বাড়ার সঙ্গে সঙ্গে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু বাড়তেই আছে। সেই কারণে কিন্তু সাধারণ যারা মানুষ আছে তাদের মধ্যে ভোগান্তি বাড়ছে। নগরে কিছুটা কম থাকলেও কিন্তু জেলার যেসব উপজেলা রয়েছে সেগুলোতে কিন্তু শীতের তীব্রতা বেশি, সেই জন্য কিন্তু উপজেলাগুলোতে শীতজনিত রোগের যে তীব্রতা সেটি বাড়ছে। চিকিৎসকরা বলছেন, শিশুদের যদি জ্বর বা সর্দি কাশি দেখায় তাহলে দ্রুত যেন নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা
চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন, কারণ যে কোনো সময় শিশুদের নিউমোনিয়ার পাশাপাশি শ্বাসকষ্ট পর্যন্ত দেখা দিচ্ছে, সেজন্য সতর্কতা বলছেন চিকিৎসকরা। চমেক হাসপাতাল থেকে ছিল আমার কাছে সর্বশেষ। বরগুনা এবং চট্টগ্রাম থেকে শীতজনিত কারণে হাসপাতাল পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার সাতক্ষীরার তালায় মাটি দিয়ে তৈরি করা হচ্ছে নান্দনিক মৃৎশিল্প। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, জেলার বাইরে এগুলো বিক্রি করা হয় কিনা সে বিষয়ে জানাবেন এবং কেমন লাভবান হচ্ছেন তারা। শায়না, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া যে পালপাড়া এলাকা বলে পরিচিত সেই এলাকাতে। এখানে বিদ্যুৎ চলে গিয়েছে। এখানে এই যে ডাইসগুলো, এখানে এই জায়গাগুলোতে কিন্তু মাটির যেসব তৈজসপত্র সেগুলো তৈরি করা হচ্ছিল। আগের যে নিয়মগুলো ছিল, যেগুলো প্রাচীন শেষ যেসব পদ্ধতি, পায়ে মাটি ছেনে, সেসব পদ্ধতিকে দূর করে তারা এখন বিশেষ করে নদী খালের যে পরিত্যক্ত মাটি, সেই পরিত্যক্ত মাটিকে দারুণভাবে কাজে লাগিয়ে এই পালপাড়ার এই দিদিরা আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তারা কাজ করছেন এবং নান্দনিক সব শিল্প তৈরি করছেন। একেবারে কৃষি বা বিভিন্ন যেসব মাটি, সেসব মাটি নয়, পরিত্যক্ত মাটি দিয়েই কিন্তু তারা এই সব কাজগুলো করছেন এবং অত্যন্ত লাভবান হচ্ছেন। এবং তার মধ্যে দেখানোর চেষ্টা করছে এই ধরনের শিল্পকর্ম কিন্তু তারা দারুণভাবে করছেন এবং এই এলাকার চাহিদা মিটিয়ে দেশের সব জায়গায় এই মাটির পণ্যগুলো যেমন পাঠাচ্ছেন, তেমনি এই পালপাড়ায় আলো জ্বালিয়ে রেখেছেন এবং মৃৎশিল্পকে, দেশের প্রাচীন ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে রক্ষা করেছিলেন। এই ছিল সর্বশেষ সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা তালা উপজেলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। সাভারের মধুমতি মডেল টাউনের হাউজিং প্রকল্প উপলক্ষে উদযাপনের সিদ্ধান্ত প্রতিবাদে মানববন্ধন পালন করেছে ৩৫০০ প্লট মালিক। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, তাদের দাবি দাওয়া নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন এবং সেই সাথে জানাবেন যে বর্তমান পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন। জি, আমি যদি আপনাকে বলি, আমি এখন রয়েছি সাভারের বলিয়াপুর এলাকায়। এখানেই অবস্থিত কিন্তু মধুমতি মডেল টাউন। গত বুধবার রাজুকে যে আন্তঃসংস্থার যে সিদ্ধান্তটি হয়েছে যে ২ সপ্তাহের মধ্যে এই যে মধুমতি মডেল টাউন রয়েছে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে, সেটির কিন্তু প্রতিবাদে আজকে দেখতে পাচ্ছেন যে এখানে যারা প্লট মালিক রয়েছেন ৩৫০০ প্লট মালিক, তারা কিন্তু মহাসড়কে অবস্থান নিয়ে তারা মানববন্ধন করছে। এখানকার যারা মানববন্ধনে অংশ নিয়েছে তারা বলছে যে এটি একটি বৈষম্যমূলক রায়, যেহেতু সাভারে আরো অনেক সম্পত্তি রয়েছে, অনেক স্থাপনা রয়েছে যেখানে ড্র্যাপের অধীনে সেই সমস্ত সরকারি স্থাপনা রয়েছে, পার্শ্ববর্তী আরো বেশ কয়েকটি হাউজিংও কিন্তু এখানে গড়ে উঠেছে। সেগুলোর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত না নিয়ে শুধুমাত্র মধুমতিকে উচ্ছেদের যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এটি তারা বলছে যে এটি বৈষম্যমূলক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই ফেস্টুন ব্যানারগুলো তারা নিয়েছেন সেখানে লেখা আছে জীবন দেব তবু তারা কিন্তু জমি দিবে না। এই যে মধুমতি মডেল টাউনটি রয়েছে, এই মধুমতি মডেল টাউনের মধ্যে ৩৫০০ প্লট রয়েছে, পাশাপাশি এখানে গাছের সংখ্যা রয়েছে ১০ লক্ষ এবং ১৫০০ স্থাপনা রয়েছে কিন্তু এই মধুমতি মডেল টাউনে। তাই এইখানে যারা প্লট মালিক আছেন তারা বলছেন যে যেই রায়ের প্রেক্ষিতে এই যে রাজুক উচ্ছেদের কথা বলছে সেটি বৈষম্যমূলক। আশপাশের সরকারি বিদ্যুৎ অফিস আছে, এখানে মেট্রো রেলের স্থাপনা চলছে, সেগুলো চলছে, অথচ কেন শুধুমাত্র এই মধুমতি উচ্ছেদ করা হবে? আমরা একটু যদি একজনের সাথে একটু কথা বলি যে আজকে আপনাদের কি দাবি নেই এখানে? আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে যে রায় দিছে বৈষম্যমূলক রায়, অবৈধ রায়, এইটা আমরা মানি না। এই রায় আমরা বাতিল চাচ্ছি এবং আমরা এখানে থাকবো। আমাদের এখানে জায়গা আছে, জমি আছে, আমরা থাকি এখানে। তারা বলছে যে এখানে হয়েছে এই নদী নালা, এখানে কোনো চতুর্দিক দিয়ে বাড়ি ঘর আছে, তাদের মিউটেশন হয়, তারা খাজনা নেয়, তাদের বিল্ডিং করছে, কিন্তু আমাদের এখানে খাজনা নেয় না, কোনো বিল্ডিং করতে দেয় না, কোনো প্ল্যান নাই। এবং এখানে বলছে যারা বৈষম্যমূলক ব্যাপার, কিন্তু কোনো বৈষম্যমূলক ব্যাপার এখানে নাই। আপনাকে ধন্যবাদ। যে যেমনটি শুনছিলেন তারা বলছে এছাড়াও কিন্তু এই যে যারা আজকে মানববন্ধনে অংশ নিয়েছে তারা বলছে যে আদালত থেকে যে তাদের ক্ষতিপূরণ বাবদ এখানে যে জমির মূল্য তার দ্বিগুণ পরিশোধের যে কথাটি রয়েছে সেটিও কিন্তু এখনো পর্যন্ত কোনো সংস্থা থেকে না করে কিন্তু তাদের যে উচ্ছেদের যে সিদ্ধান্ত নিয়েছে এটি বৈষম্যমূলক। এরই প্রতিবাদে কিন্তু এই মানববন্ধন চলছে। তো এই ছিল আমার কাছে মানববন্ধনের সর্বশেষ খবর। হাউজিং প্রকল্প উচ্ছেদের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী দেওয়ান ইমন।
এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।